ভারতীয় পণ্য বর্জনের ইস্যু ধরে বাঁচতে চায় বিএনপি, বলছে আওয়ামী লীগ। মাতামাতি না করার আহ্বান। 2 দিনের সফরে ঢাকায় ডোনাল্ড লু, দ্বিপাক্ষিক বৈঠক কাল। সবুজ জলবায়ু তহবিল নিয়ে বৈষম্যের অভিযোগ, শর্ত দিয়ে চাপানো হচ্ছে ঋণের বোঝা, বলছে টিআইবি। নৌ আদালতে ঝুলছে 5,000-এরও বেশি মামলা, তদন্ত ও বিচারে দীর্ঘসূত্রিতা, নেই পর্যাপ্ত বিচারক। বিকল্প না থাকায় বিশ্বকাপ দলে লিটন, ইনজুরিতে থাকা তাসকিন সহ অধিনায়ক বাদ পড়লেন সাইফুদ্দিন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, দীর্ঘ অপেক্ষার অবসান, স্বজনদের আলিঙ্গনে সিক্ত 23 নাবিক, চট্টগ্রাম বন্দরে গণসংবর্ধনা। বিএনপি সব হারিয়ে ভারতীয় পণ্য বর্জনের ইস্যুর মতো খড়কুটো ধরেই বাঁচতে চাইছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডোনাল্ড লু এর সফরকে ঘিরে মাতামাতির কিছু নেই বলেও জানান তিনি। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ডোনাল্ড লুর সফর মূলত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ভারতীয় পণ্য বর্জনের জন্য বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন এ পন্থা নিয়েছে। বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবেন। কিছুদিন আগে একটা টেস্ট কেস আমরা তো দেখলাম। আমার মনে হয় এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, ভারত ইস্যুতে মিলবে না রাজনৈতিক ফায়দা। ভারত বিরোধিতা, যারা বিরোধিতার জন্য যখন আর কোনো ইস্যু না পেয়ে একটি দুর্বল ইস্যু নিয়ে রাজনীতিতে কোনো ফায়দা লোটা কোনো সুযোগ নাই। এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সফর ঘিরে রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে লাভ নেই বলেই মনে করেন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীরা। তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে। আমাদের দেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি আসছেন আমাদের সরকারের সাথে, জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই। বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বেসামাল বলেও মন্তব্য করেন তারা। এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 2 দিনের সফরের প্রথম দিনে ব্যস্ত সময় পার করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এসে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এর আগে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইংয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। সফরের দ্বিতীয় দিন বুধবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর সাথে জলবায়ুর পরিবর্তন সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন ডোনাল্ড লু। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসবে দ্বিপক্ষীয় বৈঠক। একই দিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে ডোনাল্ড লুর। সবুজ জলবায়ু তহবিল জিসিএফ এর বৈষম্যমূলক আচরণ ও অনিয়মের কারণে বাংলাদেশ জলবায়ু সংকট মোকাবেলায় পর্যাপ্ত অর্থ সহায়তা পাচ্ছে না বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, অনুদানের পরিবর্তে
উল্টো অধিক পরিমাণ ঋণ দিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর বোঝা চাপিয়ে দিচ্ছে জিসিএফ। শিউলি শবনমের প্রতিবেদন। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোতে জাতিসংঘ গঠিত সবুজ জলবায়ু তহবিল জিসিএফ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের যে পরিমাণ অর্থ দরকার তার সিংহভাগই আসার কথা জিসিএফ থেকে। জলবায়ু সংকট মোকাবেলায় 2025 সাল পর্যন্ত বাংলাদেশের কমপক্ষে 12 বিলিয়ন মার্কিন ডলার দরকার। বিপরীতে এসেছে প্রায় 1.19 বিলিয়ন ডলার, যা প্রয়োজনীয় অর্থের মাত্র 9.9%। জলবায়ু তহবিলের ত্রুটি বিচ্যুতি নিয়ে সবুজ জলবায়ু তহবিলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের অভিগম্যতা, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরেছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সিন্ডিকেটের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে অনুদান দিতে জটিল শর্তাবলী চাপিয়ে দেওয়া সহ বৈষম্যমূলক আচরণ করছে জিসিএফ। ফলে একদিকে বাংলাদেশ প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না, অন্যদিকে কৌশলে বাংলাদেশের ওপর ঋণের বোঝা চাপানো হচ্ছে। জিসিএফ পর্যাপ্ত অর্থ উত্তোলন করতে পারছে না, আমাদের মতো দেশগুলোর জন্য সংকোচন করছে, আমাদের দেশগুলোর উপর অতিরিক্ত মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাওয়ার জন্য তারা আবার আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। জিসিএফ একদিক থেকে হতাশাব্যঞ্জক পারফরমেন্স করছে, অন্যদিক থেকে বৈষম্যমূলক পারফরমেন্স করছে। জিসিএফ শুরু থেকেই জলবায়ু অভিযোজন ও প্রশমন খাতে 50:50 বরাদ্দ রাখার কথা বললেও তারা নিজস্ব নীতিমালা লঙ্ঘন করেছে। জিসিএফ এর ভূমিকা যাতে সুষম ও দুর্নীতিমুক্ত হয়, এজন্য বাংলাদেশ সরকারকে দেন দরবারের তাগিদ দেয় টিআইবি। এখন সরকার এবং অন্য যারা সরকারের সাথে, বিশেষ করে যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে সরকারের সাথে কর্মরত এবং আন্তর্জাতিক সংস্থা যেগুলোর সাথে সরকারের নেগোসিয়েশনের সুযোগ আছে, তাদের সাথে যৌথভাবে বাংলাদেশের, যেহেতু আমি বারবারই বলছি, আগেও বলেছি এখনও বলবো, বাংলাদেশের একটা প্রোফাইল আছে, এই খুবিটাকে ক্যাপিটালাইজ করে উচিত হবে এখন এই বিষয়গুলোকে চিহ্নিত করে জিসিএফ এর সাথে দেন দরবার শুরু করা। জিসিএফ স্বীকৃত তহবিল পাওয়ার যোগ্য 154টি দেশের মধ্যে 55টি দেশ প্রকল্প পায়নি। এর মধ্যে অর্ধেকের বেশি দেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের। যে অর্থায়ন যাদের কাছে আসার কথা তাদেরকেই বঞ্চিত করে তারা আন্তর্জাতিক সংস্থা থেকে ধাবিত হচ্ছে এবং তাদেরকেই আবার তেলে মাথায় তেল দিচ্ছে তারা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। দেশে ফিরলেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। সোমালিয়ার জলদস্যুদের হাতে 32 দিন জিম্মি থেকে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে ফিরে আসেন তারা। নানান নাটকীয়তা আর শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে ফেরা বন্দি কাহিনীর বাকিটা জানাচ্ছেন রফিকুল বাহার, ছবি তুলেছেন বিপ্লব মজুমদার। আফ্রিকায় জলদস্যুদের কাছে জিম্মি অবস্থায় দেশের 23 জন নাবিকের জীবনে কি ঘটবে তা নিয়ে সংশয় শঙ্কায় দিন অতিবাহিত করেছে পরিবার থেকে শুরু করে জাহাজের মালিক পক্ষ। উদ্বেগে ছিলেন সমুদ্র ও নৌ প্রশাসনের কর্মকর্তারাও। শ্বাসরুদ্ধকর জিম্মি দশা থেকে মুক্তি লাভের পর গত মঙ্গলবার বিকেল 4টায় চট্টগ্রামের মাটিতে পা রাখেন তারা। অপেক্ষামান সবাই মেতে ওঠেন উচ্ছ্বাস আনন্দে। অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা করায় মালিক পক্ষ ও দেশের নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানান নাবিকেরা। আমরা যে ফেরত আসছি কি অনুভূতি আপনার? ঠিক এক্স্যাক্টলি আমি আপনাদের মাঝে, আপনাদের ভাই আপনাদের মাঝে ফেরত আসছি, আমার 13 জন আমি সহ। যেরকম আপনার একটা অনুভূতি ঠিক সেরকম আমারও অনুভূতি। যখন আমরা ছাড়া পেয়েছি এবং বাংলাদেশে আসলাম, সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে অনেক কৃতজ্ঞ। আমরা খুবই আনন্দিত। আমরা আসলে দেশের মানুষের ভালোবাসায় আমরা শিখত, সকলের দোয়া। আজকে ঈদের খুশি আমার ছেলের জন্য। আমার ছেলে মায়ের হাতে বিরিয়ানি সবচেয়ে বেশি পছন্দ করে। আজকে ছেলের জন্য বিরিয়ানি রান্না করছি। ভালো লাগতেছে, এখন অ্যাটলিস্ট শান্তি লাগতেছে যে আমি পরিবারকে কাছে পাইছি। জেটি চত্বরে ফুল দিয়ে বরণের পর সম্বর্ধনা দেওয়া হয় নাবিকদের। এই সময় আবেগে আপ্লুত হন নাবিক ও তাদের স্বজনেরা। অন্যদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র, বন্দর চেয়ারম্যান ও KSRM এর কর্মকর্তারা। সবাই আবেগপ্রবণ, সবাই আনন্দিত এবং সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে আমাদের ভাইয়েরা। সরকারের প্রত্যেকটা অঙ্গ আপনার যেই পারদর্শিতা দেখিয়েছে এই ধরনের ক্রাইসিস হ্যান্ডেলিংয়ে, সত্যি মনে হয় একটা সারা ওয়ার্ল্ডের জন্য একটা এক্সাম্পল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা সাকসেসফুলি এটা করতে পেরেছি, আমাদের দেশ পেরেছে। অপহরণকারীদের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতেই ছাড়া পেয়েছে নাবিকেরা, কিন্তু কত টাকায় রফা হয়েছে তা স্পষ্ট নয়। মালিক পক্ষ বলছে অক্ষত অবস্থায় নাবিকদের আনতে পেরেছি, এটাই বড় কথা।
তো স্বাভাবিকভাবে আমাদের এক্সচেঞ্জ কিছু হচ্ছে, তারপরে ওইটাতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আমরা কাজ করেছি। দে আর হ্যাপি অ্যান্ড দে লেফট আওয়ার শিপ। KSRM এর মালিকানাধীন জাহাজ জাহান মনি 14 বছর আগে একইভাবে জলদস্যুদের কবলে পড়ে। সেই জাহাজে করে কুতুবদিয়া চ্যানেল থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয় নাবিকদের। 55,000 টন জ্বালানি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতে আসার পথে সোমালিয়ার আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করার সময় গত 12ই মার্চ জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। 32 দিন পর জাহাজটি মুক্ত হয়ে আরব আমিরাতে গিয়ে পণ্য ছাড় করে। একই দেশের আরেকটি বন্দর থেকে ছোট পাথর নিয়ে সন্দ্বীপ চ্যানেলে ভেড়ে সোমবার সন্ধ্যায়। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নৌপথে প্রতিযোগিতায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, প্রাণহানি হচ্ছে মানুষের, কিন্তু এসব দুর্ঘটনার বিচারে নৌ আদালতে বিচারক মাত্র একজন, ঝুলছে 5,000-এরও বেশি মামলা, তদন্তেও আছে দীর্ঘসূত্রতা। তবে শিগগিরই আদালত বাড়ানো হবে বলে জানিয়েছে নৌ অধিদপ্তর। আরও জানাচ্ছেন আহমদ বাবু। দেশে প্রতি বছরই ঘটছে ভয়াবহ নৌ দুর্ঘটনা। যাত্রী আকর্ষণে পাল্লা দিতে গিয়ে এমন সংঘর্ষ ঘটছে অহরহ। সম্প্রতি সদরঘাটে বেশি যাত্রী নেওয়ার প্রতিযোগিতায় পল্টনের লঞ্চের আঘাতে নিহত হয় অপেক্ষামান 5 যাত্রী। শুধু যাত্রী আকর্ষণে পাল্লাপাল্লি নয়, নৌযান দুর্ঘটনায় রয়েছে একাধিক কারণ। অতিরিক্ত যাত্রী বোঝাই, চলন যোগ্যতাহীন নৌযান চালনা, গোপনে নৌযানের নকশা পরিবর্তন, সনদহীন চালক, অকার্যকর সংকেত ব্যবস্থা, নৌপথের নাব্যতা ও ডুবোচর এবং সর্বোপরি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সমন্বয়হীনতা এর জন্য দায়ী। এসব দুর্ঘটনায় মামলা হয় নৌ আদালতে। রাজধানীর আগারগাঁওয়ে নৌ পরিবহন অধিদপ্তরে স্থাপিত দেশের একমাত্র নৌ আদালতে ঝুলছে প্রায় 5,000-এর বেশি মামলা। শুধু স্থগিতাদেশ নয়, সাক্ষী হাজির না হওয়া, তদন্তে বিলম্ব, বিচারক স্বল্পতায় মামলা নিষ্পত্তির হার কম। তবে নিষ্পত্তি হওয়া মামলায় শাস্তি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আমরা কাজ করছি। আমাদের বর্তমানে একটা কোর্ট পরিচালিত হয় নৌ পরিবহন অধিদপ্তর হেড অফিসে, এবং আমরা ইন ফিউচারে অতি দ্রুত চট্টগ্রাম এবং বরিশালে 2টা মেরিন কোর্ট পরিচালনার জন্য আমরা কাজ করছি। তবে বিভিন্ন সময়ে রুট পারমিট বাতিল করে ব্যবস্থা নিয়ে থাকে বিআইডব্লিউটিএ। যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়। একটা লঞ্চ আরেকটা লঞ্চে মনে করেন পিছন থেকে ধাক্কা দিল বা সামনে ধাক্কা দিল, সেটার ব্যবস্থা অবশ্যই আমরা এই আইএসওর যে নীতিমালা আছে সেই আন্ডারে আমরা মেরিন কোর্টে মামলা দায়ের করি, তার রুট পারমিট আমরা স্থগিত করি। নৌপথ নিরাপদ রাখতে ও অপরাধ দমনে কাজ করছে নৌ পুলিশ। তবে তাদেরও আছে আইনি সীমাবদ্ধতা। আইন সংশোধনী এনে খসড়া চূড়ান্ত হলেও তা আলোর মুখ দেখেনি। নৌপথে যে কোনো ধরনের দুর্ঘটনা, সেটি যেভাবেই হোক না, সেটাই যদি জাহাজ ডুবে যায় অথবা জাহাজ পিলারের সাথে ধাক্কা দেয় অথবা একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করে, অর্থাৎ নদীপথের শৃঙ্খলা নিশ্চিত করা নৌ পুলিশের কাজ। আবার ঘটনা ঘটে গেলে সেটাও তদন্ত করে রহস্য উদ্ঘাটন করে অপরাধীকে বিচারে সোপর্দ করা। ভবিষ্যতে কাঠামোগত পরিবর্তন আরও আসবে বলে মনে করছেন কর্মকর্তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। তাসকিনকে রেখেই টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরিতে থাকা এই পেসারই পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। অফ ফর্মে থেকেও টিকে গেছেন লিটন কুমার দাস। জিম্বাবুয়ের সিরিজে দুর্দান্ত পারফর্ম করেও জায়গা হয়নি সাইফুদ্দিনের। আকাশুজ্জামানের রিপোর্ট। এবারই প্রথম টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে 20টি দল, যেখানে 18টি দলের পর আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। বিসিবির কনফারেন্স রুমে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হুসেইন, মোহাম্মদ
মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন, তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। ইনজুরিতে বিশ্বকাপ দলে থাকা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা, সেই তাসকিনি এবার সহ অধিনায়ক এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে, তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে 8টি উইকেট শিকার করেও জায়গা পাননি মোহাম্মদ সাইফুদ্দিন। আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। তেমন বিকল্প না থাকায় লিটনকে দলে রেখেছে ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের উইকেট বিবেচনায় অতিরিক্ত লেফট আর্ম স্পিনার হিসেবে তানভীর আহমেদের অন্তর্ভুক্তি। আমাদের এশিয়ার পরেই বাকি যে এখানে যত জায়গায় ক্রিকেট হয় তার মধ্যে আসলে ওয়েস্ট ইন্ডিজে স্পিনার একটু বেশি বেনিফিটেড হয়। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠার সামর্থ্য রয়েছে এই বাংলাদেশের, এমনটাই মত প্রধান নির্বাচকের। ডেফিনেটলি আমরা আশা করি, প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলবেন তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। কারো পরামর্শে নয়, দেশের বাস্তবতার ভিত্তিতে শ্রম আইন সংশোধন, জানালেন আইনমন্ত্রী। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। কারো পরামর্শে নয়, শ্রম আইন সংশোধন হবে এদেশের বাস্তবতার ভিত্তিতে। সবার জন্য গ্রহণযোগ্য করেই আইন সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিনিধিদের সাথে 3 দিনের ধারাবাহিক বৈঠক শেষে এই কথা জানান আইনমন্ত্রী। নিয়ে বিশদভাবে আলোচনা করেছি, মত বিনিময় করেছি। যখন কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছি সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো না, আমার মনে হয় যে এই আলোচনাটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা এক্সাম্পল হয়ে থাকবে। আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। অসচ্ছলতার কারণে কেউ যাতে বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি নজরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, আইনগত সহায়তা পাওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার। মানুষের সেবায় কাজ করতে আইনজীবীদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধান বিচারপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন, আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এম ইনায়েতুর রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দার। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না বলে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। তিনি বলেন, এখন রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে আপিল করা হবে। আগামীকাল চেম্বার আদালতে শুনানি হবে। এর আগে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হবার আগেই তাকে কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় ঘোষণা করেন হাইকোর্ট। ব্যবসা বাণিজ্য ভালো হলেই এগিয়ে যাবে দেশের অর্থনীতি। তাই ব্যবসা পরিচালনায় বিদ্যমান সব প্রতিবন্ধকতা দূর করতে ব্যবসায়ীদের সাথে কাজ করবে সরকার। মঙ্গলবার FBCCI কার্যালয়ে আলোচনা সভায় এমনটি জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। ব্যবসায় প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করতেই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর আলোচনা সভা। শুরুতেই ব্যবসায়ীদের নানা সমস্যার কথা তুলে ধরেন সভাপতি মাহবুবুল আলম। বলেন, ভ্যাট ট্যাক্স সহ বিভিন্ন ইস্যুতে নানাভাবে ভোগান্তির শিকার ব্যবসায়ীরা। ইজ অফ ডুইং বিজনেস করতে গিয়ে এই ওয়ান স্টপ সার্ভিস যেভাবে ভিড়া করেছে সেখানে আমরা মনে করি অন্যান্য জায়গায় সে একই রকমের ব্যবস্থা হবে এবং ব্যবস্থা হলে
আমাদের ব্যবসাটা হবে, বিশেষ করে এফডি এর জন্য সুবিধা হবে। মূল প্রবন্ধে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গুলাম মজ্জেম বলেন, পূর্ণ ডিজিটাইজেশন নিশ্চিত করতে পারলে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো অনেকটাই দূর করা সম্ভব। Whatever the digital thing should be digitalized. It should not be half digital and semi half digital or the quarterly digital. That doesn't have any meaning. If the businessman need to go to the offices for getting the approval, then there is no meaning of submitting the documents digitally. ব্যবসা বাণিজ্য সহজ করতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সাথে জমা দেওয়ার সাথে সাথে আমাদের যে 38টা সংস্থা আছে, বিডায় চলে যাবে, ব্যবসায়, রাজুকে চলে যাবে, পরিবেশে, মিনিস্ট্রি অফ কমার্স, ফায়ার সার্ভিস, সকল সংস্থায় চলে যাবে। পরবর্তীতে সে আর আপনাকে টাইমলি আপনি মনিটর করতে পারবেন, আপনার ফলো আপ, আপনার যদি কোনো লিমিটেশন থাকে সেটা আপনি মেসেজের মাধ্যমে জানতে পারবেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার ব্যবসা বান্ধব, ব্যবসা বাণিজ্যের উন্নয়নে সম্ভব সবকিছুই করা হবে। আমি মনে করি রানা প্লাজা একটা ব্লেসিং ইন ডিসগাইজ। এটা না হইলে আজকের যে কমপ্লায়েন্স, আজকের যে লিড সার্টিফিকেট ফ্যাক্টরি, এই জিনিসগুলা কিন্তু হতো না। আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমি কথা দিতে পারি, আমার দুয়ার আপনাদের জন্য খোলা, বিকজ বাণিজ্য না থাকলে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো অস্তিত্ব থাকবে না। ব্যাংকিং খাতে সুদের হার বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের এখন পুঁজিবাজারমুখী হওয়ার পরামর্শও দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিরল রোগ উইলসনের নতুন দুটি মিউটেশন শনাক্ত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগ এবং অ্যানাটমি বিভাগের যৌথ গবেষণা। জানায়, টার্গেট জিন থেরাপির মাধ্যমে বাংলাদেশেই এই রোগের চিকিৎসা চলছে। বাংলাদেশে বর্তমানে প্রতি 30,000 জনে একজন উইলসন রোগে আক্রান্ত। পরিবারের কেউ এই রোগে আক্রান্ত হলে বাকিদেরও পরীক্ষার পরামর্শ দেন গবেষকরা। মাহমুদ হাসানের প্রতিবেদন। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশি উইলসেন্স রোগীদের মধ্যে জেনেটিক পরিবর্তন এবং এর স্নায়বিক উপসর্গ বিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গবেষণায় রোগীদের উপসর্গ হিসেবে বলা হয় ঢোক গিলতে সমস্যা, হাতে পায়ের কম্পন, হাত পা শক্ত হয়ে যাওয়া, অনিয়ন্ত্রিত ঘাড় মোচড়ানো, অনিয়ন্ত্রিত হাত পা মোচড়ানো ও নৃত্যের মতো অনিয়ন্ত্রিত নড়াচড়া উল্লেখ করা হয়। কম্পন, হাত পা কাঁপতে পারে, চলাচলের গতি ধীর হয়ে যেতে পারে, হাত পা শক্ত হয়ে যেতে পারে, কথা বলার সমস্যা হতে পারে, ঠিকভাবে কথা বলতে পারে না, ঢোক গিলার সমস্যা হতে পারে, ড্রুলিং অফ সালাইভা, মুখ থেকে লালা নিঃসরণ হয়। গবেষণায় 50 জনের মধ্যে পুরুষ 28 জন, নারী 22 জন। তাদের 6 জন রোগীর মধ্যে 3টি মিউটেশন পাওয়া গেছে, যার মধ্যে 2টি বাংলাদেশে নতুন। টার্গেট জিন মিউটেশন দেখে রোগীদের আলাদা আলাদাভাবে চিকিৎসা দিলে উপসর্গ কমে আসবে বলে জানান গবেষকরা। একটা ফ্যামিলির একজনকে কনফার্ম ডায়াগনোসিস করা যায়, তাহলে তার সিবলিংদেরকে তখন পরীক্ষা করে আর্লি ডিটেকশন করা যাবে। উইলসন রোগটি শনাক্ত হলে রোগীকে আজীবন চিকিৎসা নিতে হবে। সঠিকভাবে চিকিৎসা নিলে সারা জীবন ভালো থাকার সুযোগ রয়েছে। আর্লি ডিটেকশন হলে ফ্যামিলির অন্যান্য মেম্বাররা ট্রিটমেন্টের মধ্যে সারা জীবন সুস্থ জীবন যাপন করতে পারবে। এইটা হলো এই স্টাডির বেনিফিট। বাংলাদেশে বর্তমানে উইলসন রোগীর সংখ্যা 6,000-এর বেশি। বাবা মা দুজনেরই এই রোগের জিন থাকলে সন্তানরা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। তাই নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে না করার পরামর্শ গবেষকদের। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এই সমস্ত বিয়ে শাদী বন্ধ করে দিতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে। রাফায় বাড়ছে ইসরায়েলি সেনা সমাবেশ, খাদ্য সংকটে 10 লাখ ফিলিস্তিনি। আবারও আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দফায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে জমজমাট প্রচারণা চলছে। দিনরাত গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা, ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন সমর্থকদের নিয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন। বাড়ি বাড়ি উঠান বৈঠক সহ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি। নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করবেন বলেও জানান আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ লোকমান হোসেন। আমার মতো মানুষ যদি নির্বাচিত হতে পারে, আপনারা সবাই জানেন আমি মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করি। আমি একদিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করি, আরেকদিকে অন্যদিকে জননেত্রী শেখ হাসিনার
কর্মী হিসাবে, আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি কাজ করি। ব্যবসা বাণিজ্য সংবাদ। Towards excellence and better growth in FC accounts, Khidma cards and debit cards স্লোগানে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংক টাওয়ারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী, জেকিউএম হাবিবুল্লাহ ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতাউদ্দিন। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জুবাইরুল হক বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আবদুল্লাল মামুন, তাহের আহমেদ চৌধুরী সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে হয়ে গেল সোশ্যাল ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সংবর্ধনা ও প্রীতি সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফুরকানুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন নির্বাহী, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের শাখাগুলোর ব্যবস্থাপকরা। আন্তর্জাতিক খবর। 10 লাখ মানুষের খাবার ও আশ্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা না করেই রাফায় পূর্ণ মাত্রায় অভিযান চালানোর জন্য প্রস্তুত ইসরায়েল। এরই মধ্যে রাফা ঘিরে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন করেছে তারা। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা কার্ট ক্যাম্পবেল এ তথ্য জানান। বলেন, প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত বাইডেনের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল রাফায় অভিযান চালাবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন। তবে রাফায় অভিযান চালালেও হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে না বলেও জানান তিনি। উল্টো গাজায় বড় ধরনের বিদ্রোহের সূচনা হতে পারে বলে মত তার। স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সকালে রাফার আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। এক সপ্তাহে রাফা ছেড়েছে 5 লাখেরও বেশি ফিলিস্তিনি। যুদ্ধ সংঘাতের জেরে 2023 সালে বিশ্বে 6,80,00,000 মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে। 5 বছরে উদ্বাস্তুর সংখ্যা বেড়েছে 50%-এরও বেশি। জেনেভা ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ডিসপ্লেসড মনিটরিং সেন্টারের নতুন গবেষণা প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এতে বলা হয়, সম্প্রতি ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত উদ্বাস্তুর সংখ্যা বাড়িয়েছে। 2023 সাল নাগাদ শুধু গাজায় উদ্বাস্তু ফিলিস্তিনির সংখ্যা 17 লাখেরও বেশি। এছাড়া সুদান, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো সহ আফ্রিকার দেশগুলোতে সংঘাত ও সহিংসতা বাড়ার কারণে রেকর্ড সংখ্যক মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে। যুদ্ধ সংঘাত ছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বে উদ্বাস্তু হয়েছে আরও 77 লাখ মানুষ। এ নিয়ে বিশ্বে মোট উদ্বাস্তুর সংখ্যা 7.5 কোটিরও বেশি। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা ম্যারাথন 2024। 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবসে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান বনোজ কুমার মজুমদার। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্তর্জাতিক ম্যারাথনের সব নিয়ম মেনেই আয়োজন করা হচ্ছে প্রতিযোগিতাটি। মোট 4টি ক্যাটাগরিতে 5,000 প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবেন। 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে 16 বছরের বেশি বাংলাদেশি যে কোনো নাগরিক হাফ ম্যারাথন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। পর্যন্ত আমরা রেখেছি, কারণ হাতিরঝিলের বেশি হয়তো লোকার সমাগম করানো আমাদের যাবে না। অংশগ্রহণ করতে পারবেন 16 থেকে 50, 50 থেকে তদূর্ধ্ব। মেয়েদের ক্ষেত্রেও তাই, 16 থেকে 50 এবং 50 থেকে তদূর্ধ্ব। শেষ করছি স্বর্ণ বৃষ্টির খবর দিয়ে। প্রতিদিন নিয়ম করে
সোনার বৃষ্টি হচ্ছে অ্যান্টার্কটিকা আগ্নেয়গিরির মাউন্ট এরিবাসে। গবেষকদের দাবি দিনে প্রায় ৮০ গ্রাম সোনা উগরে দিচ্ছে এই আগ্নেয়গিরি, যার বাজার মূল্য ৭ লাখ টাকা। তবে সোনা ছিটকে পড়লেও কাছে গিয়ে তা সংগ্রহ করা যাচ্ছে না। আরও জানাচ্ছেন আশরাফ শুভ। বরফের চাদরে ঢাকা অ্যান্টার্কটিকা, আর এই বরফের নিচেই লুকিয়ে আছে অন্তত ১৩৮টি আগ্নেয়গিরি, যার মধ্যে সক্রিয় ৯টি। এদেরই একটি পৃথিবীর দক্ষিণের সবশেষ সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এরিবাস, যা থেকে গ্যাস পাথর বাষ্পের সাথে বেরিয়ে আসছে কেলাসিত সোনা। বিজ্ঞানীদের মতে প্রতিদিন প্রায় ৮০ গ্রাম সোনা উদ্গীরণ হয় এরিবাসের জ্বালামুখ থেকে। তবে বেরিয়ে আসা সোনা ফুটন্ত লাভার মধ্যে থাকায় তোলা সম্ভব হচ্ছে না। এছাড়া প্রচণ্ড ঠান্ডার কারণে আগ্নেয়গিরির কাছে যেতে পারছেন না বিজ্ঞানীরা। ওই অঞ্চলের তাপমাত্রা যে কোনো সময় -৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এতে রয়েছে ব্যাপক মৃত্যু ঝুঁকি। বিজ্ঞানীরা জানান, গ্যাসের ধাক্কায় ছোট ছোট ক্রিস্টাল আকারে সোনা উঠে আসে আগ্নেয়গিরি থেকে। কণাগুলোর আকার হয় ২০ থেকে ৬০ মাইক্রোমিটার পর্যন্ত, যা নির্গত হওয়ার পর বাতাসের সাথে মিশে ছড়িয়ে পড়ে প্রায় ১০০০ কিলোমিটার। অ্যান্টার্কটিকার সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এরিবাস, যার উচ্চতা ১২,৪৪৮ ফুট। রস সাগরের মধ্যে রস দ্বীপেই এর অবস্থান। ১৮৪১ সালে ক্যাপ্টেন স্যার জেমস ক্লার্ক রস দ্বীপটি আবিষ্কার করেন এবং তার নামেই এই দ্বীপটির নামকরণ করা হয়। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতীয় পণ্য বর্জনের ইস্যু ধরে বাঁচতে চায় বিএনপি, বলছে আওয়ামী লীগ। মাতামাতি না করার আহ্বান। ২ দিনের সফরে ঢাকায় ডোনাল্ড লু, দ্বিপাক্ষিক বৈঠক কাল। সবুজ জলবায়ু তহবিল নিয়ে বৈষম্যের অভিযোগ, শর্ত দিয়ে চাপানো হচ্ছে ঋণের বোঝা, বলছে টিআইবি। নৌ আদালতে ঝুলছে ৫,০০০-এরও বেশি মামলা, তদন্ত ও বিচারে দীর্ঘসূত্রিতা, নেই পর্যাপ্ত বিচারক। বিকল্প না থাকায় বিশ্বকাপ দলে লিটন, ইনজুরিতে থাকা তাসকিন সহ অধিনায়ক, বাদ পড়লেন সাইফুদ্দিন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।